অনেক দিন ধরে মাংস খাওয়া হচ্ছে না এটা ঠিক না, তবে ঘরোয়াভাবে মাংস খাওয়া হচ্ছে না এটা ঠিক। তাই এখানকার মাংস অর্থাৎ ব্যাঙ্গালোরের মাংসটা কেমন হয় সেটাও একটু দেখার আগ্রহও ছিল। তাই আজকে বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসলাম, যে কেমন হয়, চিকেন নিয়ে আসলাম কেমন হয় একটু খাবো জন্য। তাই মাংসগুলো নিয়ে এসে কিন্তু ভালো করে আমরা ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর যেসব উপকরণ লাগে, যেমন আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, সেসব কিন্তু আমরা গুছিয়ে নিচ্ছি। আর প্রথম কথা বলতে কি, আমরা রসুনটা আর আদাটা আনিনি, তার বদলে এখানে না একটা পেস্ট পাওয়া যায়, আমাদের শিলিগুড়িতেও সেটা পাওয়া যায়, তো আমরা সেটাই নিয়ে এসেছি। যদিও সেই পেস্টটার কারণে মাংসের স্বাদের কিন্তু অনেকটাই বদল ঘটেছিল। তো ফার্স্টে আমরা আলুগুলো কেটে নিলাম, তারপর পেঁয়াজগুলো এই সুন্দর সুন্দর করে কেটে নিলাম। পেঁয়াজ কাটার পরও টমেটোগুলো কেটে দিচ্ছিল আমার মা। মেন কথা রান্নাটা মাই করেছে, ভিডিওটাই আমি করেছি। আর টমেটো সমস্ত কিছু কাটা হয়ে গেলে সেই ছবিটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই দেখো, আমাদের কিন্তু সব রেডি, আলু, পেঁয়াজ, টমেটো সবই রেডি। এরপর আমরা কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল। আর আগের ভিডিও তো দেখেছো যে সাদা তেলের সঙ্গে একটু সরষের তেল না মেশালে কিন্তু হয় না, আবার শুধু সরষের তেল খেলেও কিন্তু আমার হয় না। তো দুটো মিশিয়ে নিয়ে তারপর আলুতে কিন্তু হলুদটা মাখিয়ে নিলাম ভালো করে। হলুদ আর লবণ দুটোকে কিন্তু ভালো করে আমরা মিক্সড করে নিয়েছি সেই তেলে ছাড়ার জন্য। এরপর মিক্সড করার পর একটু একটু করে কিন্তু আমরা তেলে ছেড়ে দিচ্ছি। সেটাও দেখতে পাচ্ছ তোমরা, এই যে আস্তে আস্তে কিন্তু আমরা তেলে ছেড়ে দিচ্ছি যাতে আলুটা ফ্রাই হয়। তো সম্পূর্ণ আলু ছাড়ার পরে কিন্তু আলুটাকে কিন্তু আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা নাড়তে নাড়তে একটা কথা বলি, এখানকার মাংসর দাম কিন্তু আমাদের শিলিগুড়ির মাংসের দামের তুলনায় অনেকটাই বেশি। এখানে আমরা যে মাংস শিলিগুড়িতে 1 কেজি কিনি, সেই দামে কিন্তু এখানে হাফ কেজি মাংস আসে। তো কেমন হবে না হবে সেই জন্য আমরা কিন্তু হাফ কেজি মাংসই আজকে এনেছিলাম। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, কারণ একটু পর তো আবার আলুগুলোকে কড়াইতে দিতেই হবে। তাই আমরা হালকা করে ভেজে নিয়ে আলুগুলো কিন্তু আস্তে আস্তে কড়াই থেকে আমরা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এরপর নামানোর পর সেই একই তেলে কিন্তু পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আর পেঁয়াজের সাথে শুধু পেঁয়াজ না, এর মধ্যে টমেটো আর আস্তে আস্তে যে বাকি উপকরণগুলো রয়েছে আমাদের সেই থালার মধ্যে যেগুলো ছিল, যেমন লঙ্কাও ছিল, এই সমস্ত কিছু কিন্তু আমরা আস্তে আস্তে সেখানে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে তেলটার সাথে ভালো করে মিশে যায় আর ভাজাটা কিন্তু খুব সুন্দর করে যেন হয়ে যায়। আর এর উপরে দিয়ে দিচ্ছি ফার্স্টে জিরার গুঁড়ো আমরা দিয়ে দিলাম স্বাদ মতন। আর এরপর কি দিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর জিরার গুঁড়োটা দিয়ে ফার্স্টে ভালো মতো আমরা নেড়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা ভালো করে তেলের সাথে মিশে যায়। আর লঙ্কার গুঁড়ো, এটা প্রত্যেকটা খাবারে আমার মোস্ট ফেভারিট একটা খাবার বলতে পারো, ইনগ্রিডিয়েন্টস বলতে পারো। এটা ছাড়া কোনো রান্নাই আমার কাছে ভালো লাগে না। আর তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মাংসের মধ্যে হলুদের গুঁড়ো, হলুদ মাংস জাস্ট অসাম লাগে। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর লাস্টে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে ভালো মতো নাড়তে নাড়তে ওই যে আদা রসুনের পেস্টটা যেটা হয় সেটা আমি আগেই বললাম যে আমরা বাড়িতে আর করিনি পেস্টটা, কারণ এখানে মিক্সার গ্রাইন্ডার নেই আর বাটার মতন কোনো জিনিসও নেই। তাই আমরা কি করেছিলাম, ওই পেস্টটা যে আছে কিনে এনেছিলাম। আর পেস্টটা কিনে আনার পর আমরা কড়াইতে দিচ্ছিলাম। এই দেখো, পেস্টটার কালারটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, পেস্টটা দিয়ে ভালো করে আমরা কিন্তু নেড়ে নিয়েছি। পেস্ট মোটামুটি যতটা দরকার হয় ঠিক ততটাই ছিল, কিন্তু পেস্টটা দেওয়ার পর না মাংসের যেটা স্বাদ হয়, স্বাদের মধ্যে একটু টক ভাবটা যেন ছিল। তো তারপর আমরা ভালো করে নাড়িয়ে নিলাম, তখন আমরা বুঝিনি যে মাংসটা এরকম হবে, কিন্তু হ্যাঁ, খেতে ভালো ছিল। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে মাংসটা আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখনও কিন্তু রান্নাতে মাংস পড়েনি, তবে তরকারিটাকে আমরা একটু শুকিয়ে নিচ্ছি যাতে মাংসটা দেওয়ার পর সেটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত তরকারির মধ্যে মশলাগুলোতে সবটায় যেন মশলাটা ঢুকে যায়। এরপর আমরা আস্তে আস্তে দিয়ে দিলাম মাংসগুলো। দেখো, মাংসের পরিমাণ কিন্তু অনেকটাই কম, কারণ বললাম না যে এখানকার মাংস কেমন হয় ট্রাই করা একটা এসেছিলো,
কারণ মাংস তো খেতেই পারি আমরা বাইরে গিয়ে, কিন্তু ঘরোয়া মাংস না অনেক দিন ধরে খাওয়া হয়ে উঠছিল না। তো তোমরা হয়তো যারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছো তারা হয়তো জানোই কেন খাওয়া হচ্ছিল না বা কিছু। তো তাই মনে হলো যে বাড়ির মাংস অনেকদিন খাওয়া হয় না, সেই জন্য কিন্তু আজকে মাংস নিয়ে আসা হয়েছিল। আর চাপও কম ছিল আজকের দিনে, তাই আজকে মাংসটা রান্না করেই ফেললো। আর মাংসটা রান্না করার পর দেখো, মাংসটা দেওয়ার পর কিন্তু ওই যে ভেজে রাখা আলুগুলো যে আমি উঠিয়ে রেখেছিলাম, তো সেই ভেজে রাখা ডুমো ডুমো করে কাটা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আর তার মধ্যে লেগে থাকা যে হলুদ জলটা ছিল মশলা মাখানো, সেটাও দিয়ে দিলাম। তারপর সবগুলো দিয়ে একেবারে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো আমি কিন্তু এখন নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মাংসের সঙ্গে যেন ভালোভাবে মেখে যায়। আর মাংসের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। আর আগেই বলে রাখি, মাংসগুলো কিন্তু আমরা প্রেশার কুকারে সিটি দিই না, কারণ তাতে না কেমন একটা ব্যাপারটা লাগে। দেখো নাড়াচাড়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনা খুলে কিন্তু এই যে ছবিটা দেখছো এমনটা হয়ে গেছে। তো মাংসটা যে কমপ্লিটলি হয়ে গেছে তা কিন্তু নয়, মাংসটা জাস্ট অনেকটা হয়েছে, কষার মতন হয়েছে, তবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কষার মতন হবে। তো মাংসটার এখন একটু আরেকটু হওয়া দরকার, তাই জন্য কিন্তু ছেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরের ছবি তোমাদের দেখাচ্ছি, কারণ পুরোটা তো দেখানো সম্ভব নয়। দেখো আমার মাংস কিন্তু প্রায় রেডি, পুরো ধোয়া ছাড়ছে, যার জন্য আমার ক্যামেরাটা ব্লার হয়ে গিয়েছে আর পুরোটা আমি দেখাতে পারছি না ক্লিয়ারলি। এই দেখো এবার মাংস আমাদের কিন্তু একেবারে রেডি। এই দেখো পাতেও নিয়ে নিয়েছি, কারণ মাংস দেখলে না হয়ে গেলে আর ওরকমভাবে রাখতে ইচ্ছা করে না। তাই আজকের মতো টাটা আর কি।